কিন্তু আমরা পেয়ে থাকি টপিক ওয়াইজ। তো তেমনই একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যারা আমরা বটানি নিয়ে আমরা যারা পড়াশোনা করি তাদের ক্ষেত্রে কিন্তু এই সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা বলা যেতে পারে হার্ড কোর একটা টপিক, যেটা আমাদের কিন্তু পড়তেই হয়। প্ল্যান্ট নিয়ে যেহেতু পড়ছি আর সালোক সংশ্লেষ জানবো না, এটা কখনো হতে পারে না। তো আজকের আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ছোট ক্যামেরা অন করতে হবে, হ্যাঁ, তাহলে কি আমার ডেমনস্ট্রেশন নর্মালি কিরকম বললে হয়? হবে না? না, না, নরমালি নরমাল। স্যার আমি রেডি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, ওই ক্যামেরা অন করবো। হ্যাঁ, ক্যামেরা অন করো, ঠিক আছে? যদি কোনো বোর্ড থাকে অবশ্যই বোর্ডকে নিবা। সবাইকে বলছি একটা বোর্ড তো ছোট্ট স্যার একটা বারবার আজকে আমি মুখে বলি, পরের দিন বোর্ডে গিয়ে আচ্ছা আমি ঠিক বলবো আছে। তো তাহলে। প্রত্যেকের জন্য একটা বোর্ড নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পরের দিন বলবো। আচ্ছা আচ্ছা, আমি আমি তাহলে আমি হ্যাঁ। তাহলে আমার এই এখানে আমার এই স্ক্রিন শো করা যাবে সবার সাথে, আমি সেই স্ক্রিন শো করবো, আমি ট্যাবে হ্যাঁ, হ্যাঁ, ট্যাবে হ্যাঁ, হ্যাঁ। করছি তো। করো, করো। অবশ্যই করো, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ক্যামেরা অন না করে আমি স্ক্রিনটা শো করি, সেটাই বেটার বেটার হবে। আচ্ছা ঠিক আছে। তো প্রথম দিন তুমি স্ক্রিন শো করেই করো। হুম। ঠিক আছে। স্যার সবাই দেখতে পাচ্ছেন? হুম, হুম, হুম। বেশ। ওকে, আজকে আমরা যে টপিকটা সম্পর্কে পড়বো সেটা হলো ফটো। স্যার শুনতে পাচ্ছেন সবাই আমার হ্যাঁ, কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ। হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা যে টপিকটা সম্পর্কে পড়বো সেটা হলো ফটোসিনথেসিস। এটা ক্লাস 9-এ বা ক্লাস 12-এ 11-এ মেনলি এই টপিকটা ভার্সলি আমাদের পড়তে হয় সিলেবাসের ভিতরে, স্কুলের ভিতরে আমাদের পড়াতে হয়, যেটা ক্লাস 9 এবং হলো ক্লাস 11-এ। আমরা জানি ক্লাস নাইনের সাথে ক্লাস 11-এর অনেক রিলেটেড আছে, অনেক সম্পর্ক আছে টপিকে, এবং ক্লাস 10-এর সাথে ক্লাস 12-এ গিয়ে আমরা দেখতে পাবো অনেক কিছু সম্পর্ক কিন্তু আমরা পেয়ে থাকি টপিক ওয়াইজ। তো তেমনই একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যারা আমরা বটানি নিয়ে আমরা যারা পড়াশোনা করি তাদের ক্ষেত্রে কিন্তু এই সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা বলা যেতে পারে হার্ড কোর একটা টপিক, যেটা আমাদের কিন্তু পড়তেই হয়। প্ল্যান্ট নিয়ে যেহেতু পড়ছি আর সালোক সংশ্লেষ জানবো না, এটা কখনো হতে পারে না। তো আজকের আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ছোটবেলার থেকে কিন্তু আমরা এই টপিকটা পড়ে আসছি, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। আচ্ছা, ফার্স্টে আমরা যখন কোনো একটা টপিক পড়ি সেটাকে আমরা একটু বায়োলজির যখন কোনো টপিক করি সেটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি, ভাঙলেই না সেখান থেকে অনেক কিছুই বেরিয়ে আসে। এখানে দুটো টার্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ফটো আর একটা হলো সিনথেসিস। ফটো শব্দের অর্থ হলো লাইট বা আলো, আর সিনথেসিস কথার অর্থ হলো কোনো কিছু তৈরি করা, কোনো কিছু তৈরি করা। তাহলে আমাদের এই টপিকের ভিতরে যেটা করতে হবে, লাইটের উপস্থিতিতে প্ল্যান্ট এমন কিছু তৈরি করবে যেটা তাদের বৃদ্ধির জন্য বা বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য পরিচালনা করার জন্য কিন্তু প্রয়োজন হবে। তাহলে প্ল্যান্ট যখন লাইটের উপস্থিতিতে তারা নিজের দেহে তাদের খাদ্য, আমরা প্রাণীরা যেরকম খাদ্য খাই, ভাত খাই, মাংস খাই, কেউ পিৎজা বার্গার খাচ্ছে, অনেক কিছুই খাচ্ছে। প্ল্যান্টের ক্ষেত্রে তো এমন নাই যে তারা পিৎজা বার্গার বা ভাত অন্য কিছু খেতে পারবে, তারা যে খাবারটা খায় সেটা হলো মেনলি গ্লুকোজ। তাহলে যে খাবারটা তারা তৈরি করে সেটা হলো গ্লুকোজ। তাহলে খুব স্বাভাবিকভাবে নর্মালি যদি আমরা একটু চেষ্টা করে বলতে পারি যে লাইটের উপস্থিতিতে প্ল্যান্ট যখন তাদের খাদ্য গ্লুকোজ তৈরি করে, সেই প্রক্রিয়াকে আমরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলতে পারি। যদি আরো একটু ভালো করে আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, সাপোজ আমি ধরে নিই এটা একটা প্ল্যান্ট। খুব সিম্পলি যদি আমরা একটু বোঝার ট্রাই করি, সাপোজ যদি ধরি এটা একটা প্ল্যান্ট, এই হলো প্ল্যান্টের রুট, এটা স্টেম, এবং এই হলো লিফ, এই হলো লিফ। আমরা জানি যে প্ল্যান্টের রুটটা সবসময় মাটির ভিতরে থাকে, এবং মাটির মধ্যে কি থাকে না, জল থাকে। বায়ুমণ্ডলে আমরা জানি কার্বন ডাই অক্সাইড থাকে প্রচুর পরিমাণে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থাকে। আমরা আর একটা জিনিস জানি যে উদ্ভিদের পাতার আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিসের ক্ষেত্রে এদের স্টোমাটা থাকে, কিছু ফাঁকা জায়গা, যেগুলোকে আমরা স্টোমাটা বলতে পারি, যেগুলোকে আমরা স্টোমাটা বলি। এক্ষেত্রে ডাইকট মনোকটের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো, এখন আমি বলছি না। উদ্ভিদ কি করে না, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মাটির নিচে থেকে জল, এই যে মাটির নিচে থেকে জল মূলের মাধ্যমে কাণ্ড,
কাণ্ড থেকে কোথায় নিয়ে গেল? পাতায়। তাহলে পাতায় ভিতরে কি নিয়ে গেল? জল। এবার প্রশ্ন একটা আসতে পারে যে যে কিভাবে উদ্ভিদ এই জলটাকে মূলের থেকে পাতায় নিয়ে যাচ্ছে। সবাই আমরা যেটা জানি সেটা হলো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, এখানে ভাস্কুলার বান্ডেল থাকে। ভাস্কুলার বান্ডেল মানে হলো যে বান্ডেলের ভিতরে জাইলেম ফ্লোয়েম থাকে। আমরা সবাই জানি জাইলেম জল পরিবহন করে। তাহলে এই যে উদ্ভিদ এর মূল থেকে জল, মূল দিয়ে জল পরিবহন করে কার মাধ্যমে? না জাইলেমের মাধ্যমে। তারপরে জাইলেমের মাধ্যমে কাণ্ডে আসবে, কাণ্ডের থেকে পাতায় যাবে। এবং বায়ুমণ্ডল থেকে এই প্ল্যান্ট কি করে? না কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কার মাধ্যমে? এই যে পাতায় যে ফাঁকা জায়গাটা রয়েছে, স্ট্রোমাটা, এর মাধ্যমে কি করবে? এরা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। গ্রহণ করার ফলে এই জল এবং কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পাতায় রিয়াকশন করে তৈরি করে C6H12O6, C6H12O6, যেটাকে আমরা বলি গ্লুকোজ। এবং বাই প্রোডাক্ট হিসেবে যেটা বার করে দেয় সেটা হলো অক্সিজেন। আর এই অক্সিজেন যেটা বার করে দিচ্ছে প্ল্যান্ট সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেটাকে আমরা গ্রহণ করে আমাদের যাবতীয় শারীরবৃত্তীয় ক্রিয়া কিন্তু পরিচালনা করছি, যেটা শ্বসনের টপিকের সাথে রিলেটেড, যেটা আমরা পরে ডিসকাস করব। তাহলে একটা প্ল্যান্ট যে প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মাটির নিচে থেকে জল এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে একটা টেম্পারেচার আছে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তারা পাতার ভিতরে তাদের খাদ্য তৈরি করে, যেটাকে আমরা গ্লুকোজ বলছি, এবং বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন রিলিজ করে দেয়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? না ফটোসিনথেসিস বলি। তাহলে এই যে ফটোসিনথেসিস, আচ্ছা একটা কথা আমরা একটু বলে রাখি, আমরা যে রান্না বান্না যেগুলো করি, আমাদের মায়েরা যে রান্না করে, কোথায় রান্না করে? আমাদের বেডরুমে করে? অবশ্যই না, রান্নাঘরে গিয়ে রান্না করে। তাহলে প্ল্যান্টও দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা সাইটের ভিতরে তারা কিন্তু খাদ্য তৈরি করছে, যেটা হলো তাদের লিফ। এই জন্য এই গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, কারণ এরা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন করে সেটা কিন্তু এদের লিফের ভিতরে উৎপন্ন করে। আমি ক্লাসের স্টার্টেই আমি ফার্স্টে আমি বলেছি যে প্ল্যান্টরা কিন্তু ফটোসিনথেসিস করে, নিজেরা নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারে। আর প্রথমে আমি বলেছিলাম কিছু প্রাণীরা কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, আমরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। তোমরা কি জানো এমন কিছু কিছু প্রাণী আছে যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে? তার মানে আমি এমন কিছু প্রাণীর এক্সাম্পল আজকে দেবো, ভেরি ভেরি ইন্টারেস্টিং, যারা কিন্তু নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। সেই ধরনের প্রাণীরা হলো ইউগ্লিনা, ইউগ্লিনা। আর দ্বিতীয় নাম্বার হলো ক্রাইসিমিবা, ক্রাইসিমিবা। আমরা আরো কিছু ইনফরমেশনের সাথে গ্যাদার করে নেব। যেরকম কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, যেখান থেকে কোশ্চেন আমাদের দেওয়া হয় মেনলি। এমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। সেরকম দুটো ব্যাকটেরিয়ার নাম হলো রোডোস্পাইরিলাম, আমি আর লিখে দিই, রোডোস্পাইরিলাম, রোডোস্পাইরিলাম। আর দ্বিতীয় নাম্বার হলো সিউডোমোনাস, রোডোসিউডোমোনাস। তাহলে আমরা সালোক সংশ্লেষ পড়ার সাথে সাথে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জেনে নিলাম, যে আমরা নর্মালি যেটা জানি প্রাণীরা ফটোসিনথেসিস করতে পারে না, কিন্তু তাও দেখে নিচ্ছি কিছু কিছু প্রাণী এমন আছে যারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। আবার এমন কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারাও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। ব্যাকটেরিয়ারা কিভাবে ফটোসিনথেসিস করে সেটা আমরা পরে কিন্তু আলোচনা করব। তাহলে আমাদের আজকে যেটা মেন ব্যাপার হলো সেটা হলো যে সালোক সংশ্লেষ আমি যেটা এতক্ষণ ধরে বোঝানোর ট্রাই করছি সেটা হলো যে একটা প্ল্যান্ট মাটির নিচে থেকে জল শোষণ করে পাতায় নিয়ে যাচ্ছে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, এসে কি করছে? না এই জল এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করছে? না গ্লুকোজ তৈরি করছে, এবং বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি করলো? অক্সিজেন তৈরি করলো, যেটাকে আমরা কিন্তু আমাদের দেহের ভিতরে ইনটেক করি, বায়ুমণ্ডল থেকে আমরা কিন্তু গ্রহণ করি শ্বাসকার্যের মাধ্যমে। এবার এখানে আমরা একটা জিনিস, একটু কিছু ইনফরমেশন নেব। এই যে ফটোসিনথেসিস যেটা আমরা পড়ছি, এই ফটোসিনথেসিসকে অঙ্গার আত্তীকরণও বলা হয়। ফটোসিনথেসিসকে, এই প্রক্রিয়াকে আমরা অঙ্গার আত্তীকরণও বলে থাকি। আত্তীকরণ,
ফটোসিনথেসিস প্রক্রিয়াকে আমরা অঙ্গার আত্তীকরণ কেন বলি? কারণ দেখো, অঙ্গার কথার অর্থ হলো কার্বন। দেখো, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় দেখো কার্বনকে আমরা পাতার কোষের ভিতরে প্রবেশ করাচ্ছি, কারণ এই ফটোসিনথেসিস প্রক্রিয়া সেলের ভিতরেই হবে। আমরা পরে আলোচনা করব কিভাবে সেলের ভিতরে অ্যাকচুয়ালি টোটাল বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড যার মধ্যে কার্বন রয়েছে সেটা কিন্তু পাতার কোষের ভিতরে অঙ্গীভূত হলো। এই জন্য এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে আমরা কিন্তু অঙ্গারাত্তীকরণ প্রক্রিয়া বলে থাকি। আরেকটা পয়েন্ট, এই সালোক সংশ্লেষকে আমরা কিন্তু উপচিতি বিপাকও বলে থাকি। সালোক সংশ্লেষ হলো এক ধরনের উপচিতি বিপাক। উপচিতি বিপাক উপচিতি বিপাক কিন্তু আমরা বলে থাকি। আমরা সেই ছোটবেলার থেকে পড়ে আসছি যে আমাদের বডিতে বিপাক ক্রিয়া প্রধানত দু ধরনের হয়, একটা হলো উপচিতি আর একটা হলো অপচিতি। উপচিতি বিপাক কি হয় না, যখন আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। অপচিতি বিপাকে কি হয়, শুষ্ক ওজন হ্রাস পায়। শুষ্ক ওজন বৃদ্ধি পায় কখন, যখন দেহের ভিতর কিছু প্রোডাক্টিভ হয়, কিছু তৈরি হলো। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু এই গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে মানে কি হলো, শুষ্ক ওজন বেড়ে গেল। তাহলে শুষ্ক ওজন বাড়া মানেই কিন্তু সেই প্রক্রিয়াকে আমরা উপচিতি বিপাক বলবো। সেই প্রক্রিয়াকে আমরা উপচিতি বিপাক কিন্তু বলি। দেখো, তাহলে আমরা দুটো জিনিস বুঝে গেলাম। তাহলে সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ যেরকম ভাবে বলা হচ্ছে, ঠিক একই রকম ভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে আমরা উপচিতি বিপাকও কিন্তু বলতে পারি। স্যার, আর কি বলবো, কন্টিনিউ করব? না না, ঠিকই আছে। হ্যাঁ, আমি জাস্ট বেশ। দেখছিলাম যে তুমি হচ্ছে মানে কতটুকু টানতে পারো, ঠিক আছে। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, আমি শুরুতেই কিছু বলি, হ্যাঁ, তারপরে তোমার কিছু কোশ্চেন অবশ্যই, অবশ্যই হবে। যে অবশ্যই স্যার। হ্যাঁ, প্রথমে না একটু ডেটটাকে উজ্জ্বল করবে, ঠিক আছে। একটা ডেট, তোমার যে দিন ডেট হবে সেদিনের, দেখো ক্লাসে জয়েন মানে ঢুকতে গেলে আমরা একটু বোর্ডের পাশে ডেটটা অবশ্যই তো মানে লিখি, তাই না, ডেটটা হ্যাঁ স্যার, লিখি। এগুলো এগুলো আমি তো তো জানি না, এগুলো শিখতে হবে স্যার। হ্যাঁ, এই ডেটটাকে একটুখানি এই প্রথমে যখন বোর্ড, বিএডে, বিএডে, হ্যাঁ হ্যাঁ বিএডে পড়ানো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি দেখো কিছু টার্মগুলি বলি, শোনো। তো ডেটটা দেখবা বোর্ড থাকবে, একটা বড় দেখে একটা বোর্ড থাকবে ওদের কাছে, তো বোর্ডে অবশ্যই ডেটটাকে প্রথমে উজ্জ্বল করবে। আহ, উম, আহ, এবার তারপরে হচ্ছে তুমি তোমার মতন তোমার এই যে আজকে টপিক, আজকের হচ্ছে এই বিষয়টি হচ্ছে আজকে আমরা এইটা নিয়ে আহ, মানে বলবো তো, হ্যাঁ, তোমাদের মধ্যে। তো এটা একটা বলবো, আর কোথায় আছে মানে যেটা তুমি উদ্যোগ করলে না, যে এটা বইয়ের ভেতরে রয়েছে, নবম ক্লাসের এই চ্যাপ্টারতে রয়েছে, এটা হুম হ্যাঁ, হুম এটা হুম খুব হুম। ভালো লাগলো, এটা অবশ্যই উদ্যোগ করবে, ঠিক আছে। কেননা তোমাকে সিলেক্টিভ চ্যাপ্টারই দেবে, তোমাকে তোমার তোমার যেটা চয়েস করে গেছো সেটাই তোমাকে দেবে। তোমাকে ওরা কিছু বলবে না যে মানে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে এরকমই হয় যে তোমার চয়েস করার জিনিসই ওদেরকে হচ্ছে মানে তোমাকে বলতে দেওয়া হয়। তো এইটা একটা বলছো। এবং তারপরে তোমাকে যেমন বোটানির টার্ম বললে, তো দেখো নাইনের ক্লাস, তো নাইনের থেকে নেওয়া হয়েছে আজকে নাইনের টপিকের উপরে এই বোটানি। হ্যাঁ, এই বিষয়গুলি তো মানে ওরা তো খুব বেশি জানে না, তো এই টার্মগুলিকে একটু অ্যাভয়েড করো, বাংলাতে রাখার জন্য চেষ্টা করো। হ্যাঁ, আবার কিছু ইংলিশ টার্ম তুমি ইউজ করছো, ইংলিশ টার্মের থেকে একটু মানে বাংলা টার্মকে রাখার চেষ্টা করো। মনোকর ডাইকর বিষয়টা তুমি বলছিলে না, তো মনোকর একবীজপত্রী দ্বিবীজপত্রী এই কথাগুলিকে একটুখানি রাখবে, কেননা সুবিধা হবে মানে, যেহেতু এটা ক্লাস নাইনের ওকে তোমার স্যার। আছে এখানে, তো ওরা তো মনোকর ডাইকর বিষয়টা খুব বেশি জানো না। আর হুম। আর বইয়ে যে মনোকর ডাইকরের এরকম উচ্চারণ একবীজপত্রী দ্বিবীজপত্রী ব্যাপারটা রয়েছে, তো এই বিষয়গুলি তুমি একটুখানি দেখবে। আর তোমার হচ্ছে ডেমনস্ট্রেশন বেশ ভালো, মানে পড়ানোর ক্যাপাসিটি খুব সুন্দরই। অবশ্যই বেশ ভালো লাগলো। আরো অবশ্যই ভালো আছে, এর থেকে আরো একটু ভালো করার চেষ্টা করো। কিন্তু বাট এটা খারাপ না, একদমই যে খারাপ তা না, এগুলি বেশ ভালোই। আচ্ছা, এবং এবার দেখো এবার তোমাকে এটা জাস্ট আমি দেখো তোমাদের যে প্রথম ক্লাস তাই বলে দেখো এইগুলি কথাগুলি তোমাদের বলছি, এগুলি কিন্তু সবার লাস্টে হবে এইসব কথাগুলি যে বলছি, যে এটা বাদ দেবা ওটা বাদ দেবা, আমি খাতায় সব নোট ডাউন করছি, কোথায় কোথায় কি বলছি সবকিছু নোট ডাউন করছি। তো এই কথাগুলি সবার লাস্টে দেখাবে, আমি শুরুতেই বলছি কারণ আজ প্রথম ক্লাস বলে শুরুতে মানে শুরু করছি। এবং এবার দেখো তোমার তুমি যে টপিক সম্বন্ধে পড়েছো অবশ্যই সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হতে পারে। মিনিমাম দেখো, মিনিমাম 4-5টা স্যার থাকবেই, হ্যাঁ। 3টে বা 4টে বা 5টা থাকবে, এখানে ম্যামও থাকবে। তো তোমার এই টপিক উপরে ভিত্তি করে কিন্তু কোশ্চেন তোমাকে ধরতে পারে। এবং এটা এই যে যে কোশ্চেনটা ধরবে, এবার প্রশ্ন যে কোশ্চেনটা ধরবে কি 9-10 লেভেলেরই ধরবে। এবার যেহেতু তুমি একটা টপিকের উপরে ইয়ে করছো, তুমি 9-10 লেভেলের উপরে 80% ধরে রাখো, আর 20% তুমি একটুখানি মানে হাই, মানে যেটা তোমার হচ্ছে অলরেডি তুমি যেটা পড়েছো, বোটানি থেকে পড়েছো সেখান থেকেও কিছু ধরতে পারে, ঠিক আছে। এই বলি, তাহলে কিছু কোশ্চেন তাহলে ধরা যাক নাকি? হ্যাঁ স্যার।
আচ্ছা। আচ্ছা বলো। আপনি বলুন তো হচ্ছে হচ্ছে কাঞ্জ অ্যানাটমি জিনিসটা কি, জানো কি কাঞ্জ অ্যানাটমি? হ্যাঁ। ক্রাঞ্চ অ্যানাটমি হলো, এটা হলো মেনলি C4 প্ল্যান্টে দেখা যায়। সি হুম। ফোর প্ল্যান্ট হুম। C4 প্ল্যান্ট গুলো অ্যাকচুয়ালি কি করে, ওরা C2 সাইকেলকে অ্যাভয়েড করার চেষ্টা করে। C2 সাইকেলকে অ্যাভয়েড করার জন্য ওদের দেহে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। একটা হলো আহ, আহ, একটা হলো গ্রানাল ক্লোরোপ্লাস্ট, আর একটা হলো একগ্রানাল ক্লোরোপ্লাস্ট। গ্রানাল ক্লোরোপ্লাস্টটা মেনলি থাকে হলো মেসোফিল কলাই, আর বান্ডিল শীথের ভিতরে যেটা থাকে সেখানে হলো গ্রানাল ক্লোরোপ্লাস্ট থাকে। আর সরি, ওপরে থাকে হলো না ঠিকই, মেসোফিল কলাই থাকে গ্রানাল ক্লোরোপ্লাস্ট, আর ওই বান্ডিল শীথ সেলে থাকে হলো এক গ্রানাল ক্লোরোপ্লাস্ট। তো সি মানে টোটাল হলো C4 যে প্ল্যান্ট গুলো থাকে তাদের যে এই যে পাতার যে বৈষম্য, এই যে দু ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাকে ক্রাঞ্জ অ্যানাটমি বলা হয়। বান্ডিল শীথ সেলের ভিতরে ওরা মেনলি হলো ফটোফসফোরাইলেশন বা আলোক বিক্রিয়াটা সম্পন্ন হয়। আর সরি, হ্যাঁ, বান্ডিল শীথ সেলের ভিতরে C3 সাইকেলটা কমপ্লিট হবে, আর মেসোফিল সেলের ভিতরে যেটা হবে আচ্ছা ফটোফসফোরাইলেশন ঠিক আছে। প্রক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা, অধিক অক্সিজেন ঘনত্ব যখন থাকবে বায়ুমণ্ডলে, CO2 অভাব মানে CO2 এর পরিমাণ যখন কমে গিয়ে অক্সিজেনের পরিমাণ যখন অধিক হবে, তখন কোন সার্কেলটা প্রেফারেবল হবে, C2 না C2 C3? সাইকেল স্যার, C2 সাইকেল। আচ্ছা C2 সার্কেল হচ্ছে যে হয় সেটা কতগুলো অঙ্গাণুর ভিতরে হয়? তিনটি অঙ্গাণুর কি ভিতরে কি হয়। সেগুলি? মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, নন সাইক্লিক পাথওয়ে এবং সাইক্লিক পাথওয়ের মধ্যে বেসিক ডিফারেন্স কি? নন সাইকেলিক পাথওয়েতে মেনলি দুটো, নন সাইকেলিকে দুটো ফটোসিস্টেম ব্যবহৃত হয়, আর সাইকেলিকে একটা ফটোসিস্টেম। নন সাইকেলে NADPH2 এবং ATP তৈরি হয়, আর ওখানে দুই অণু ATP তৈরি হয় শুধু। আচ্ছা, আপনি কি করতেন? হ্যাঁ স্যার। আপনি কি আমি করেন এখন? স্যার আমি এখন একটা স্কুলে হলো পার্ট টাইম জব করি, আর বাড়িতে প্রচুর পরিমাণে টিউশন করি। আচ্ছা, টিউশন করার কি ভালো? স্যার, একটা বেকার ছেলের পক্ষে বাড়িতে সবাইকে চালাতে গেলে তো টাকা পয়সার তো দরকার পড়ে, সেক্ষেত্রে তো কিছু ইনকাম তো করার দরকারই পড়ে একটা সার্টেন এজের পরে। তো আমার মতে তো অবশ্যই ভালো। তাছাড়া আমি সমাজের একটা বৃহৎ কাজে অংশগ্রহণ, এরকম একটা সব সেবা, এই সেবার মধ্যে এই সেবা আমার মনে হয় সব থেকে বেস্ট, যে আমি কাউকে কিছু দান করছি, শিক্ষা দান করছি। তো সেক্ষেত্রে মনে হয় এর মতো ভালো কাজ আর হয় না, যে আমি যেটা শিখেছি সেটা আমি অন্যকে প্রোভাইড করতে পারছি, জ্ঞান দিতে পারছি। আমার ভিতরে যেটা আছে সেটা আমি সবাইকে দিয়ে যেতে পারছি, সবাই সেটা শিখছে ভালো কিছু। আচ্ছা, আপনি শিক্ষকতা পেশার জন্য যোগ্য মনে করছেন নিজেকে? অবশ্যই স্যার। কেন মনে করছেন আপনি? কারণ আমার ভিতরে আমি মনে করি সেই ধরনের পোটেনশিয়ালিটি আছে যে আমি বাচ্চাকে কিছু দিতে পারবো। কারণ আমি মনে করি স্যার যে শিক্ষকতা এমন একটা প্রফেশন, যে প্রফেশনে থেকে আহ, অনেক কিছুই করা যেতে পারে। একটা একটা খুবই একটা মানে যারা কিছু জানে না এমন কোনো স্টুডেন্টকেও আমি ভালো করে দিতে পারি আমার মাধ্যমে। আর আমি আরো কিছু সমাজে অনেক কিছু অবদান এর ভিতরে রাখতে পারি। আমি ডক্টর তৈরি করতে পারি, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, যারা সমাজে অনেক অবদান রাখবে। এই জন্য আচ্ছা। স্যার আমি মনে করি এটা বেস্ট। আচ্ছা, আপনার মতে একটা আদর্শ শিক্ষক হতে গেলে কি কি দিক অবলম্বন করতে হয়? আমার মতে স্যার, একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথম যেটা হওয়ার দরকার সেটা তার খুব ভালো মানুষ হওয়া প্রয়োজন। দ্বিতীয় নম্বর, টিচিং এবিলিটিটা মোটামুটি ভালো হওয়া প্রয়োজন, কারণ পড়াতে তো হবে, বাচ্চাকে তো শেখাতে হবে। তিন নম্বর হলো তার ধৈর্যের পরিচয় দিতে হয়, অনেক ধৈর্যশীল হতে হয়, কারণ একটা ক্লাস কন্ট্রোল করতে গেলে সেখানে তো সবাই ভালো স্টুডেন্ট হবে এটা তো আশা করা ঠিক না। ক্লাসের ভিতরে গিয়ে অনেক একদম ভালো স্টুডেন্ট হয়, খারাপ স্টুডেন্ট হয়, অনেকে বদমাইশি করে। তো সবাইকে কন্ট্রোল করার জন্য, সবাইকে এক নজরে দেখার জন্য ধৈর্যশীল হওয়াটা আমার মনে করি যে খুবই প্রয়োজন। আচ্ছা। আচ্ছা, তুমি ক্লাসে ঢুকে তুমি দেখলে যে তোমার কাজ, হোমওয়ার্কের কিছু কাজ দিয়েছিলে আগের দিনের ক্লাসে। তো সেই ক্লাসে কিছু স্টুডেন্ট ক্লাসে কাজটা, হোমওয়ার্কের কাজটা করেনি। তো তুমি হুম। তাদের আহ কি স্টেপ নিবা তুমি? স্যার, প্রথমত তো আমি তো বোঝাবো তাদেরকে যে কেন কাজটা করতে হবে, যে বাড়ির থেকে যে বাড়ি দিয়ে কাজটা দিচ্ছি সেই কাজটা কেন বাড়ির থেকে করে আনতে হবে, তো সেটা বোঝাবো। প্রথম দুটো তিনটে ক্লাস তো অবশ্যই, প্রথম ক্লাসে তো অবশ্যই বোঝাবো যে তোমরা করো, তাদেরকে মোটিভেট করবো অ্যাকচুয়ালি করার জন্য, কাজটা করার জন্য, যে তোমরা করো, তোমরা আরো হলো এটা করলে আরো তোমাদের ভালো হবে। তো আর যদি না শোনে তখন গিয়ে হয়তো পানিশমেন্টের একদিন হয়তো একটু মারলাম বা কিছু একটা করলাম, এটা। আচ্ছা। কারণ নাহলে অন্যান্য ছাত্ররা তো তাহলে ইয়ে পেয়ে যাবে যে ও করছে না, ও যখন কিছু বলছে না তাহলে আমরাও আর করবো না। এই আচ্ছা। ব্যাপারটা যেন না চলে আসে। আচ্ছা, আপনার একটি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট দিক বলুন। আমার
স্যার, পজিটিভ এন্ড নেগেটিভ দিক কি হতে পারে, আপনার কি আছে এটা বলুন। আপনার পজিটিভ দিকগুলি কি কি? পজিটিভ দিক, স্যার আমি মনে করছি যে আমি যে কটা কথা বললাম বেশিরভাগই হয়তো বা পজিটিভ দিকেই কথাগুলো বললাম, আমি নেগেটিভ কথা খুবই কমই হয়তো ইউজ করলাম এতক্ষণ ধরে। সবকিছুই তো তার মানে পজিটিভই লাগছে আপনার আমার। ভিতরে কোনো নেগেটিভ দিক নেই, না, কোনো আছে পয়েন্ট নেই? স্যার। আচ্ছা, কি আছে? অবশ্যই আছে কিন্তু, অবশ্যই আছে কিন্তু আমি যতটা কথা বললাম তার ভিতরে নেগেটিভিটি কিছু আমি বলিনি এখন আমার মনে হচ্ছে। এবার বললে স্যার আপনি আমাকে সংশোধন করে দিন, তাহলে আমি সেটা আচ্ছা, শিখে যাব। আচ্ছা, খাতা দেখার সময় দেখলে আপনি কিভাবে ইভালুয়েশন করবেন? স্যার, খাতা দেখার সময় ইভ্যালুয়েশন বলতে আমি তো ওইভাবে তো কারোর নাম দেখে তো ইভ্যালুয়েশন করা যায় না যে এ ভালো ছেলে বলে একে ভালো নাম্বার দিলাম, এ খারাপ ছেলে বলে একে খারাপ নাম্বার দিলাম। যে যেমন লিখবে তার কোয়ালিটি অনুসারে সে মার্কস পাবে। ওকে, ধরুন ধরুন আপনার চাকরিটা আপনার বাড়ি থেকে অনেকটা দূরে, তো আপনি হুম। আপনি তাহলে গেছে চাকরিতে জয়েন করবেন? হ্যাঁ, অবশ্যই স্যার, কেন করবো না। আজকাল মানুষ কাজের জন্য কোথায় না যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে। আর আমি একটুখানি বাড়ির থেকে কিছু কিলোমিটার দূর হবে তাই যেতে পারবো না, তাই হতে পারে? আচ্ছা, আচ্ছা, আপনি ধরুন চাকরিটা পেলেন না, আপনি কি করবেন? স্যার, কোনো ব্যাপার না, আমি যেরকম পড়াচ্ছিলাম আমি তেমনই পড়াবো। কেননা আমার শুধু চাকরি পেয়েই যে আমার হলো দেশের দশের সেবা হবে এমন তো ব্যাপার না। আমি চাকরি না করেও আগেও তো আমি করছিলাম, আমি সেইভাবেই আগের মতোই চালিয়ে যাব। আবার অন্য চাকরিতে অন্য আবার নেক্সট যদি কখনো চান্স আসে আমি আবার ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে, আচ্ছা নয়ন শোনো, হ্যাঁ, মানে তোমার এই যে যে এইসব জ্ঞানগুলি বেশ ভালো, মানে এই যে কথাবার্তা, মানে যে বার্তা, যে কথাগুলো তুমি বলছো, হ্যাঁ, গুছিয়ে, সেগুলি বেশ ভালো, ঘাবড়াচ্ছ না। এবং কিছু পয়েন্ট আমি অবশ্যই পজিটিভ আর নেগেটিভ দিকগুলি রয়েছে, আমি কিছু পিডিএফ দিচ্ছি, সেই পিডিএফ গুলি একটু দেখো। এই পিডিএফ গুলিতে দেখো, নেগেটিভ প্রত্যেক মানুষেরই ভেতরে পয়েন্ট থাকে, ঠিক আছে? কেউ মানুষ আছে, সবাই তো পজিটিভ নয়, কিছু কিছু নেগেটিভ তো থাকেই প্রত্যেক। তো নেগেটিভ দিকগুলি একেবারে নেই এরকম বলো না, কিছু এবার কোনগুলি বলা উচিত সেইগুলি নিয়ে একটা পিডিএফ তোমাদের আমি শেয়ার করব। হ্যাঁ সেই স্যার, এটা করলে ভালো সেই হবে। পিডিএফটা তোমরা একটু দেখো, হ্যাঁ। দিয়ে নেক্সট যে ক্লাসটা, হ্যাঁ, সেই ক্লাসটা হচ্ছে এই যে কথাগুলি অবশ্যই অ্যাড করবে, এবং সঙ্গে তোমার যদি মনে হয় কিছু ধারণা, তোমার যদি মনে হয় যে একটু অ্যাড করলে ভালো হয়, তুমি অবশ্যই সেই পিডিএফ অবশ্যই সেখানে জয়েন করতে পারো, ঠিক আছে? এবং ওকে স্যার। ওভার ওভারঅল তোমার হচ্ছে বেশ খারাপ না, হ্যাঁ। আর এই মারামারি ব্যাপারটা একটুখানি মানে অ্যাভয়েড করো, হ্যাঁ। আচ্ছা মারামারি, আচ্ছা, না হ্যাঁ, না। স্টুডেন্টদের মারতে মারতে যাবো না, একটু বলবা যে একটু আমি একটু মানে হালকা ভয় দেখাতে পারি, ভয় দেখিয়ে যাতে আচ্ছা আচ্ছা, কাজটা হাসিল ঠিক করতে আছে। পারি। তো স্টুডেন্টকে মারামারি প্রশ্ন করলে এসবে মানে সেই, বুঝতেই পারছো, বাজে দেখাচ্ছে। তো এই কথাগুলি অ্যাভয়েড করার চেষ্টা করো। আস্তে আস্তে আরো আরো তো আমাদের ক্লাসগুলি হবে, তো সেই ক্লাসগুলির মাধ্যমে আরো বেশি তুমি মানে আমার যেগুলি কোনগুলি কোনগুলি আমি দেখো সবই পয়েন্ট পয়েন্ট করছি খাতায়, তো সেইগুলি হচ্ছে আরো আমরা ডিসকাস করার মাধ্যমে আরো সুন্দর করে নিজেদের তৈরি করে নেবো। আচ্ছা, আর ওকে বাকি স্যার, আর আর ঠিক আছে। আর কি দেবে বলো? আর কেউ দেবা? চন্দ্রিমা দিবা? হ্যাঁ স্যার, কতক্ষণের মধ্যে দিতে হবে? না, আজকে প্রথম দিন তুমি তোমার মন খুলে দিতে পারো, ঠিক আছে? প্রথম দিনে কতক্ষণ নয়, প্রথম দিন যদি আমি বলি 2 মিনিটে দাও, তুমি পারবে? 5 মিনিটে পারবে? পারবে না। প্রথম দিন তুমি তোমার আহ করো দেখি, তারপরে দেখা যাক, তারপরে আস্তে আস্তে সময় কমে যাবে, তখন দেখবা তোমাদের হচ্ছে আরো বুঝতে পারবে যে কতক্ষণের মধ্যে দিলে ভালো হয়, আর রেডি করতে পারবা। প্রথম ক্লাসে অত চাপ নেই। স্যার, চেষ্টা করছি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তুমি কি হচ্ছে ভিডিও অন করে করবে, নাকি না হচ্ছে স্ক্রিন শেয়ার করে করবে? স্যার, আমার আজকে নেটের প্রবলেম আছে, আমি এমনি বলছি। এমনি বলছো? মানে আচ্ছা, হোয়াইট তা ঠিক বোর্ড আছে। ইউজ করছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তুমি তা বলো দেখি আজকে তোমার টপিক। আচ্ছা, জানো তুমি আজকে, আজকে হচ্ছে কি বলো, জানো তো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে শুরু করো তাহলে। গুড মর্নিং ক্লাস, সবাই আশা করি ভালো আছো। আহ, তো আজকে আমরা পড়তে চলেছি সালোক সংশ্লেষ। তো তোমরা প্রথমে বলো তো যে উদ্ভিদের বৈশিষ্ট্য কি, আমরা একটা উদ্ভিদকে কিভাবে আলাদা করতে পারি। ঠিক বলেছো। তো উদ্ভিদরা হচ্ছে উৎপাদক,
অর্থাৎ তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ধরো কিভাবে তারা তৈরি করতে পারে, ধরো পাতা, উদ্ভিদের পাতা, সেটা কি সবুজ, তার মধ্যে রয়েছে ক্লোরোফিল। তো সেই পাতাটাকে আমরা রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারি। তো উদ্ভিদরা কি করে, আলোর উপস্থিতিতে, জলের সাহায্যে, তারা সূর্যালোকের উপস্থিতিতে 6 কার্বনযুক্ত গ্লুকোজ তৈরি করে। ফটোসিনথেসিস কথাটি যদি আমরা ভাঙি তাহলে আসছে ফোটন, অর্থাৎ আলো। আলোর উপস্থিতিতে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো এবারে আসি যে আমরা যদি একটা উদ্ভিদের পাতাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে পাতার মধ্যে রয়েছে মেসোফিল কলা। তো মেসোফিল কলার মধ্যে ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিলের মধ্যে কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটির দুটি দশা, একটি হচ্ছে আলোক দশা অর্থাৎ আলোক নির্ভর দশা, এবং একটি হচ্ছে অন্ধকার দশা অর্থাৎ আলো উপর নির্ভরশীল নয় এমন দশা। তো আচ্ছা চন্দ্রিমা, ঠিক আছে, চন্দ্রিমা ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তো কিছু কোশ্চেন অবশ্যই ধরি তোমাকে। তুমি তো অবশ্যই বইটা পড়েছো, বলো তো দেখি যে সালোক সংশ্লেষের সময় যে সাহায্যকারী উপাদানগুলি কি কি হতে পারে? স্যার, সালোক সংশ্লেষের সময় সাহায্যকারী উপাদান হচ্ছে যে রঞ্জক কণাগুলো রয়েছে সেইগুলো। আর রঞ্জক কণা যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, আর তার সঙ্গে হচ্ছে উম, জল, কার্বন ডাই অক্সাইড, আলো, এইগুলো। আচ্ছা, হিল বিকারক কোনটিকে বলা হয়? স্যার, NADPH কে। আচ্ছা, NADPH উৎপন্ন হয় কোন সাইক্লিক পাথওয়েতে? হ্যাঁ, জেড এনে জেড স্কিমের মাধ্যমে, মানে নন আচ্ছা সাইক্লিক জীবন, পাথওয়ে। আচ্ছা জীবন বলতে তুমি কি বোঝো? জীবন বলতে তুমি কি বোঝো? জীবন বলতে আমি বুঝি যে জীবনে জীবদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আহ, অর্থাৎ তাদের প্রোটোপ্লাজম সমন্বিত কোষ রয়েছে, এবং তারা তাদের জন্ম রয়েছে, বৃদ্ধি রয়েছে, বিপাক রয়েছে, রিপ্রোডাকশন রয়েছে, মানে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে আহ, মানে এই বৈশিষ্ট্যগুলি একটি জীবের মধ্যে দেখা যায়, কিন্তু আমরা জড়ের মধ্যে দেখতে পাই না। আচ্ছা, কখন একজন শিক্ষককে তুমি সার্থক বলবে? স্যার, আমার মনে হয় যে আহ, যারা ভালো স্টুডেন্ট তারা এমনি ভালো, কিন্তু যখন একজন শিক্ষক ক্লাসের যারা পিছিয়ে পড়া তাদেরকে টেনে তুলে আনতে পারে, এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি একটা আগ্রহ জাগাতে পারে, এবং জ্ঞানের আলোতে তাদের আলোকিত করতে পারে, আমার মনে হয় তখনই সে আদর্শ শিক্ষক। আর শুধু শুধু পড়াশোনা নয়, তাদের অন্যান্য যে বিষয়গুলি সব দিকে বিকাশ হচ্ছে কিনা সেই দিকেও শিক্ষককে নজর রাখতে হবে। এই হচ্ছে আমার মনে হয় যে এটাই আদর্শ শিক্ষকের আচ্ছা, কোয়ালিটি। স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, তো স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, এখানটা খাবারের আচ্ছা, খাবারের গুণগত মান কি রাখা উচিত যাতে পুষ্টিকারক হতে পারে, সুবিধা হতে পারে বাচ্চাদের? হ্যাঁ স্যার, হচ্ছে প্রোটিন হচ্ছে বাচ্চাদের বৃদ্ধির জন্য, আমরা তো জানি যে প্রোটিনের সাহায্যে বেশি পরিমাণে দেহের বৃদ্ধি ঘটে। তো আমার মনে হয় যে কার্বোহাইড্রেট আর প্রোটিন জাতীয় আর শাকসবজি সবই একটা ব্যালেন্স ডায়েটে রাখা উচিত। আর প্রোটিন বিশেষ করে সয়াবিন, তারপর ডিম, এইগুলো রাখা উচিত। এদের রাখা হয় যদিও, এগুলোই পরিমিতভাবে রাখা উচিত। আচ্ছা, কোন আলোতে সালোক সংশ্লেষ সব থেকে বেশি হয়? লাল। লাল, তাই তো? হুম। আচ্ছা, ক্লাসে সালোক সংশ্লেষ তো বোর্ডের মাধ্যমে বোঝাচ্ছ, যদি কোনো স্টুডেন্ট বোর্ডে বুঝতে পারছে না, তাহলে তুমি তাকে প্র্যাকটিক্যালের মাধ্যমে কি করে বোঝাবে? স্যার, বোর্ডের মাধ্যমে
আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বোঝাতে পারি, কোনো প্রজেক্ট নামিয়ে। কিংবা এইভাবে দেখাতে পারি যে একটা ধরুন বাচ্চাদের মাঠে নিয়ে গেলাম, তো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায়, মানে সেই জায়গাটাকে ঘাস জমি, সেই জায়গাটাকে চাপা দিয়ে দিলাম কোনো বালতি বা বড় জিনিস দিয়ে। তারপর কিছুদিন পর দেখা গেল যে উদ্ভিদ মানে ঘাসগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। মানে এইভাবে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝাতে পারি। আচ্ছা, শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত? আহ শিক্ষকের পোশাক ভদ্র এবং মার্জিত হওয়া উচিত তো অবশ্যই। এবং মহিলাদের আহ, শাড়িটাই আমি প্রেফার করি। আর তার সঙ্গে এখন তো মহিলারা সুবিধার জন্য সালোয়ার কামিজও পরে, মোটামুটি ভদ্র হওয়া উচিত পরি। আর আহ, ছেলেদের হচ্ছে প্যান্ট শার্ট, ভদ্র ভদ্র পোশাক পরা উচিত, যেটা কিনা বাচ্চাদের মধ্যে যাতে এফেক্ট না ফেলে। আমরা যদি অভদ্র পোশাক পরে যাই, সেটা বাচ্চাদের প্রতি এফেক্ট ফেলতে পারে। আচ্ছা, আপনি আগে কোথাও শিক্ষকতা করেছিলেন? আহ, শিক্ষকতা বলতে আমার বিএড ট্রেনিং এই 3 মাস আগেই শেষ হলো। ওই বিএড ট্রেনিং কালীন আমি 3-4 মাস একটি সরকারি স্কুলে ট্রেনিং নিতে যেতাম। এটাই আমার এইটুকুনি আমার অভিজ্ঞতা। ওকে। শিক্ষক হতে গেলে মূল্যবান দিক কোনটি হতে পারে? একটি মূল্যবান দিক বলো। শিক্ষক হতে গেলে বিশেষ করে বড় ক্লাসের শিক্ষক হতে গেলে এক নম্বর হচ্ছে তোমার বিষয়ের প্রতি ভালো জ্ঞান দরকার। 2 নম্বর হচ্ছে তোমার বাকি যে টিচিং স্কিল গুলো রপ্ত করতে হবে তোমাকে, শুধু তো জ্ঞানমূলক নয়, তোমার প্রশ্নকরণের দক্ষতা রয়েছে। তাদের যে রিইনফোর্স করতে হয়, মানে ভালো, তাদের মোটিভেট করতে হয় যদি তারা উত্তর পারে, বাহ ভালো হয়েছে। তো এই দক্ষতা। তারপরে ভালো করে এক্সপ্লেনেশন করতে হয়, প্রজেক্টের মাধ্যমে তাদের এনগেজ করতে হয়, অ্যাক্টিভ রাখতে হয়। আমার মনে হয় যে এখন তো আর আগের মতো নেই যে শুধু শিক্ষকরা বলবে এবং স্টুডেন্টরা শুনবে, স্টুডেন্টরাও যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তো আমিও করতাম, খুব প্রচুর কুইজ কন্টেস্ট করেছি, যে ট্রেনিং কালীন যেতাম। তো এইরকম ভাবে তাদের এনগেজ রাখা বিভিন্ন কো কারিকুলার, আমার মনে হয় যাতে তারা ইন্টারেস্ট পায় নিজে থেকে, যেন মনে আচ্ছা, হয় না ধরুন বোঝা। ঠিক, আর ধরুন আপনি চাকরি পেলেন না, তাহলে কি করবেন? চাকরি পেলাম না, আমি এমএড এ ভর্তি হয়েছি, তো এমএড কন্টিনিউ করব। আচ্ছা, ঠিক আছে। আহ এক চন্দ্রিমা, তাহলে হচ্ছে আহ তোমার সম্বোধন যেটা তুমি দিলে, মানে ইন্ট্রো দিলে, হ্যাঁ। তো অবশ্যই তুমি ওটাকে দেওয়া ভালো মতন হবে। এবং তুমি না অনেক থেমে থেমে কথা বলো, ঠিক আছে? মানে এটা বেশি থেমে যাচ্ছ। অত থামা দরকার নেই, বেশি থামলে ওদের আবার বিরক্ত লেগে যাবে, ঠিক আছে? দেখো, সময় দেবে 7 মিনিট 6 মিনিটের টাইম টাইম দেবে। যদি বেশি থেকে 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 কথা বলো, তাহলে কিন্তু এটা কিন্তু একটা খারাপই লাগছে। মানে হালকা থেকে, মানে থেমে থেমে কথা বলো, ঠিক আছে, কিন্তু বাট একদমই থেমে যাও না, যে থেমে যাওয়াটা ওদের কাছে মানে একটা মানে সময় সাপেক্ষ যদি মনে না হয়। আর এই কথাগুলি, এই যে যে কিছু টার্ম গুলি আছে, তো তি এরকম বলছো, তো হ্যাঁ, তো এই তোমো এগুলি বাদ দাও, মানে যেরকম কথাগুলি বলা হয় সেইগুলি বলো, হ্যাঁ। এই যে তো উ আ এইসব জিনিসগুলো একটু চেঞ্জ করতে হবে। এটা একটা দিক। হ্যাঁ, আর ভয় পাচ্ছ, অত্যাধিক ভয় পাচ্ছ, মানে ভয় পাচ্ছ বলে তোমার কথাগুলি কেটে কেটে আসছে। তো এত ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এমন ভাবে থাকতে হবে। হতে পারে তুমি সব কোশ্চেনের অ্যান্সার বলতে পারছো না, তাও তোমাকে কিন্তু কনফিডেন্স, তোমার কিন্তু মানে কনফিডেন্স তোমাকে কিন্তু থাকতে হবে, যেটা তোমাকে দেখে, চোখ মুখ দেখে যেন মনে হয় যে হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা আছে, তাহলে ভয় টয় না পাচ্ছে। এটা একটা কিন্তু তোমার একটা দিক দেখছি, হ্যাঁ। যদিও মদিও কথা বাদ দাও, ঠিক আছে? কিছু কথা মানে রাখছো, যেগুলি হচ্ছে যদি, হ্যাঁ, যদি মদি কথা বাদ দাও, ঠিক আছে? আর একটা কথা, তোমাকে তোমাকে এইসব জিনিসগুলো চেঞ্জ করো, হ্যাঁ। আস্তে আস্তে তোমাদের হ্যাবিচুয়েট হয়ে যাবা। তোমাকে সব আপনি আপনি বলতে পারো। এবার তোমাকে এইসব বলাটা, এইসব তুমি মানে এইসব জিনিসগুলো একটু চেঞ্জ করতে হবে। ওকে। আর প্র্যাকটিক্যাল, আচ্ছা, যদি তোমার এটাকে নিয়ে যদি তুমি ডেমো বা যে তোমার হচ্ছে ডেমোস্ট্রেশন দিতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা কিন্তু ভাইরাল, প্রত্যেক জনকেই বলছি যে তোমাদের যদি বোর্ডে যদি কেউ না, কোনো স্টুডেন্ট না বুঝতে পারে, তাহলে তুমি
কি একটা এক্সপেরিমেন্ট করে মানে তোমাকে একটা প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিতে হবে। প্রজেক্টের কথা বাদ, প্রজেক্ট এখানটাই আসছে না। তোমাকে ওই তাৎক্ষণিক তোমাকে কি প্র্যাকটিক্যাল দিলে তোমাকে বুঝাতে পারো সেটাকে একটুখানি সার্চ করে করতে পারো। হ্যাঁ, সেটাকে একটুখানি চলে আগে থেকে রেডি করতে পারো, নিতে পারো যে এই কোশ্চেনটা কিন্তু হতেই পারে। আর যেগুলি তোমার হচ্ছে কোশ্চেন গুলি আপনি কি করেন, তারপরে শিক্ষক হতে চাইছেন কেন, তারপর যাবতীয় যে প্রশ্নগুলি ধরা হচ্ছে সেই প্রশ্নগুলি আপনি এটাকে কেন হচ্ছে চাইছেন যাতে শিক্ষক হতে, কি আপনার নেগেটিভ দিকগুলি কি, পজিটিভ দিকগুলি কি, এর একটা পিডিএফ আমি দিচ্ছি। এই পিডিএফটা তোমরা একটু পড়াশোনা করো, সবাই পড়াশোনা করো। নেক্সট যে ক্লাসটা শুক্রবারে পড়ছে, শুক্রবারে সবাই কিন্তু রেডি হয়ে কিন্তু ক্লাসটা দাও। আজকে কিন্তু আর দুজন দিলে, হ্যাঁ আরো আমি চাই প্রত্যেক জনাই কিন্তু দাও, ঠিক আছে? বুঝতে পারছো রিজুলা? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভয় পাচ্ছ কেন? ভয় পেলে হবে? ভয় কি মেয়েদের? না স্যার, আজকে প্র্যাকটিস করা হ্যাঁ, হয়নি ওর জন্য। আচ্ছা, মেয়েদের সিট বেশি, ঠিক আছে? তুমি জানো তোমার মেয়েদের একটা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আবার ছেলেদের সাথেও আবার রয়েছে। মানে বুঝতেই পারছো না, তোমাদের দিক থেকে কিন্তু একটা বেশি সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগাও। হ্যাঁ, যদি ভালো করে দিতে পারো ভালো কিছু হবে। অবশ্যই মেয়েদের সুযোগ সুবিধা একটু বেশি আছে এইখানটা করে, তো অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাও, ঠিক আছে? আর মোটামুটি পড়তে দুজনেরই ভালো হয়েছে। হ্যাঁ, নয়নের অবশ্যই ভালো হয়েছে, বাকিদেরও ভালো হচ্ছে। আর যারা বাকিরা যারা দিলে না, অবশ্যই নেক্সট ক্লাস অবশ্যই দিও, ঠিক আছে? নেক্সট ক্লাসের টপিক কি হবে? আচ্ছা, এই টপিকটা এই যে কোশ্চেন গুলি একটু রেডি করো। আর এই যে যে তোমার নেক্সট ক্লাসে একটা টপিক আমি দিচ্ছি, আজকেই দিচ্ছি, সেই টপিকটার উপরে ভিত্তি করে ভালো করে মানে মানে খাটবা একটা খাতাতে, নিজে দেখো। আবার বলছি, নিজের কোন চ্যাপ্টার তুমি দেবে আগে থেকে সিলেক্ট করো। এখন তোমাকে যেমন এই যে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ চলছে আমরা, এটা যাই আমরা দিয়ে, তো যখন আমাদের ইন্টারভিউ ডেট অলরেডি বলে দেবে, তখন আমরা তোমার তোমার যেটা সব থেকে বেশি ভালো লাগবে সেই টপিকটা নিয়ে আমরা হচ্ছে মানে আমাদের ভেতরে এইটা হবে, ঠিক আছে? এই ডেমোস্ট্রেশন হবে, ঠিক আছে? তার আগে তোমাদের যে এই যে যেমন এই যে আজকে ওই যে শালক সংশ্লেষ, যে এই যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করা হলো, এইটার সম্বন্ধে তোমাদের বিভিন্ন রকমের যে পয়েন্টগুলি হতে সেগুলি কিন্তু ভালো করে পড়বে। যেমন কিছু যেমন প্রধান উপাদান কিন্তু কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল, এগুলি যেগুলো বলে পিগমেন্ট গুলি বললে সেটা কিন্তু প্রধান উপাদান, ঠিক আছে? আর তোমার সাহায্যকারী উপাদানগুলি কিন্তু এটা নয়। সাহায্যকারী কোনগুলো বলে? যে এনএডিপিএইচ হবে, আরইউবিপি এটিপি। হবে, তারপর এটিপি হবে, এইগুলি হবে। এই যে ভুলগুলি করছো, হ্যাঁ চন্দ্রিমা, যে ভুলগুলি করছো এগুলি কি বলতো পড়া হয়নি। মানে তোমাকে পিডিএফটা দেওয়া হয় যে 9-10 এর বইটা, সেটা তুমি ভালো করে দেখোনি। তা তুমি ভালো করে মানে দেখো, তোমাকে টপিক তুমি পড়ছো তো, তোমাকে ভালো করে রেডি করে রাখতে হবে। তোমাকে একদম নিজেকে সব রকমের লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে। হতে পারে কোন ধরো যেটা তুমি এড়িয়ে গেলে সেটাই ধরো তোমার কোশ্চেন হলো, তখন ঘাবড়ে যাবে। হ্যাঁ পারবে তুমি বা, কিন্তু বাট ঘাবড়ে যাবে, ঘাবড়াবে না কিন্তু। হ্যাঁ, এইটা এই জন্য কি তোমাকে এই যখন এখন দেখো টপিক ওয়াইজ যাচ্ছি আমরা, তাই টপিক ওয়াইজ নিজেকে তৈরি করতে থাকো। যাতে এটা একটা খাতা নেবা, একটা ইন্টারভিউ বলে একটা খাতা নেবা। খাতার মধ্যে তোমার টপিক সম্বন্ধে যাবতীয় যা যা তোমার মনে হচ্ছে যে কোশ্চেন, সেগুলো খাতায় লিখবা। আর এই যে যে ডেমোর যে পিডিএফটা দেবো সেটা তুমি ভালো মতন দেখবা। এইগুলি কিন্তু এখন থেকে রেডি করতে শুরু করো, ঠিক আছে? আর প্রত্যেকটা হতে পারে এই কোশ্চেনটা আমার বেশ বলছি যে এই কোশ্চেনটা দেখো, জানি না কি দেবে কিনা, বাট আমার ভালো লাগছে যে ধরো হতেই তো পারে কোনো স্টুডেন্ট বোর্ডে বুঝতে পারছে না। হ্যাঁ, যেহেতু এটা জীবন বিজ্ঞান, যেহেতু এটা সায়েন্সের চ্যাপ্টার, সায়েন্সের চ্যাপ্টার সবার যে বোধগম্য হবে তা তো নয়, তাই না? বিভিন্ন রকমের স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট আছে, সবার যে বোধগম্য হবে তা তো নয়। তারা কিন্তু তোমার বোর্ডের লেখা থেকে তোমাদের ভালো বুঝতে হবে, তাহলে তুমি সেটাকে প্র্যাকটিক্যালের মাধ্যমে তুমি কি করে বোঝাবা? তা এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিক্যাল কি একটা এক্সাম্পল দিলে তুমি বুঝে পাবা যে হ্যাঁ এইটা এরকম ভাবে বোঝাতে, এই যে এই এক্সাম্পলটা, এটার প্র্যাকটিক্যালটা। একটা এক্সাম্পল দেবো স্যার। বলো। আমরা ওই জানি যে আয়োডিন সলিউশনে গ্লুকোজ বিক্রিয়া করে ব্লু কালার তৈরি করে। তো এমন কোনো পাতা যেটা সবুজ কালার, সেটাকে যদি মেশে, সে তো ব্লু কালার এমনি ধারণ করবে। আর যেটা আলো ছিল না, সালো সংশ্লেষ করতে পারেনি, সেটা তো কালার ধারণ করবে না, বিবর্ণই থেকে যাবে। এটা দ্বারা কিন্তু আমরা বোঝাতে পারি। হুম, তাহলে এই যে এটা যে কি- হ্যাঁ ভালো, এটাও দিতে পারো। আরো আছে, ঠিক আছে? এই এক্সাম্পল গুলি কিন্তু একটু রেডি করো, ঠিক আছে? ইন্টারনেট খোঁজো বা বিভিন্ন রকম বই ঘাটো। হ্যাঁ, এইগুলি কিন্তু একটু নিজেরা কিন্তু একটুখানি দেখো। নেক্সট ক্লাসে কিন্তু অন্য একটা টপিক দিচ্ছি, সেই টপিকটার কিন্তু প্র্যাকটিক্যালটা কিন্তু এটা দেখবা।
আবার বলছি প্র্যাকটিক্যালটা দেখবা, যে হতে পারে কোনো যে কোনো একটা যে টপিক আমি কাল সকালে পাঠাচ্ছি আমি পিডিএফটা, তো এটা দেবা। আর এইটারও কিন্তু শুধু 9-10 লেভেলেই পড়বা না, ঠিক আছে? সবাই কিন্তু একটু একটু হায়ার ক্লাস মানে গ্র্যাজুয়েশনে বা তোমরা অলরেডি এই লাইনটা পড়েছো, তোমরা তো অবশ্যই পরীক্ষা দিয়ে এসছো। হ্যাঁ, ফটোসিনথেসিস খুব ভালো মতন পড়েছো, তো কি কি আসতে পারে, কি কি হতে পারে, কি কি C2 C4 C3 সার্কেলগুলি কি, ক্যাম সার্কেলগুলি কি, এগুলো তো অলরেডি পড়া আছে তোমাদের, তাই একটু ভালো করে দেখে আসবা। এটিপি এডিপি, তোমার এনএডিপিএইচ বা এনএডিপি কোথায় উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, এই জায়গাটাগুলি একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এইগুলি হচ্ছে আজকের ক্লাসে এইটাই হচ্ছে বক্তব্য। এটাই তোমাদের এই পার্টগুলি দেখো, আস্তে আস্তে দেখো, যত ক্লাস বাড়বে দক্ষতা আরো বাড়বে, প্রত্যেকজনের দক্ষতা বাড়বে। আর হচ্ছে কিছু পিডিএফ আমি দেখো যেহেতু রেকর্ডিং হচ্ছে তাই আমি পিডিএফটা আমি শেয়ার করছি না। হ্যাঁ, আমি আজকে পিডিএফটা শেয়ার করছি না, যে এই যে কোশ্চেনগুলি আমি ধরলাম, যে শিক্ষক হতে চাইছো কেন, এই কোশ্চেনগুলি তোমাকে, যেমন আপনি শিক্ষক হতে গেলে কি কি পেশার মধ্যে মানে পেশার জন্য যোগ্য মনে করেন কিনা, এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি কিন্তু আমি রেকর্ডিং যেহেতু এটা ইউটিউবে যাবে, তো এই জন্য প্রত্যেক ক্লাসে রেকর্ডিং পাচ্ছে, এই কথাগুলি কিন্তু যে অ্যান্সারটা, হ্যাঁ, অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, এই কোশ্চেনগুলো রেডি করে ঘাবড়ে যাবে। এই ঘাবড়াবে না, এই জন্য কি যে পিডিএফ তৈরি করা আছে। তো এই পিডিএফ গুলি কিন্তু পড়ো, এই পিডিএফ গুলি কিন্তু অ্যাভেলেবল না, অবশ্যই তৈরি করতে হয়, কেউ তোমাকে দেবে না, এসব নিজেকে বলবে, নিজেই তৈরি করো তুমি। এই নিজেই তৈরি করাটা ব্যাপারটা, নিজে কি তৈরি করবা সেটা আইডিয়া পাবে না, যখনই তোমার দেখবে পিডিএফ থাকবে, তখন তোমার সেগুলি পড়লে সঙ্গে তোমার দেখবে ওই লাইনটা পড়তে পড়তে তোমার কিন্তু আইডিয়া চলে আসবে, যে আমি কি বলবো, আমি 1 মিনিটের মধ্যে, বা আমি কিছু 30 সেকেন্ডের মধ্যে, বা আমি 1 মিনিটের মধ্যে আমি কতটুকু বললে ভালো হবে, ওই কথার সাথে কিছু কথা তুমি অ্যাড করবে, অ্যাড করে করবে। তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাস শুক্রবারে 9টার সময়। এবার আমি এখানে সবাই আছো, সবাই কিন্তু দেবে, ঠিক আছে? আজকে কিন্তু হচ্ছে স্যার, 2জন দিলে, বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার, আপনি একজনকে জিজ্ঞাসা করলেন স্যার যে নেগেটিভ দিক আপনার মধ্যে কি আছে। হুম। স্যার, এই কোশ্চেনটার উত্তরটা আমরা কি দিতে পারি, মানে নেগেটিভ বলতে কি বলতে পারি আমরা? দেখো, এটা অনেক কিছু হতে পারে, হ্যাঁ। তুমি এটা বলতে পারো যে আমি কখনো সহজে আশাহত হয় না, হ্যাঁ, আশাহত হয় না, ঠিক আছে? আর সহজে কাউকে বিশ্বাস করে ফেলি, এটা একটা বলতে পারো। এতে কি বলো, এটা আমার নেগেটিভ দিক। আমি সহজে সবাইকে, মানে এটা দেখো, মানে এরকম নেগেটিভ দিক ব্যাপারটা কি বলতো, যে আমি মোবাইল দেখি, এসব তো বলা যাবে না। যেমন বলবা যে নেগেটিভের মধ্যেও আছে পজিটিভ দিক, ঠিক আছে? যেমন তোমার দেখো, অল্পতেই তুমি সবাইকে বিশ্বাস করে ফেলো, অবশ্যই দেখো, এটা কিন্তু পজিটিভ দিক। কিন্তু বাট এই যে যে বিশ্বাস করে ফেলে বলে তুমি একটু মানে হতাশা হও, তো এটা একটা নেগেটিভ দিক, তাই না? এই যে এই কথাগুলি, এই যে লেখাগুলি, হ্যাঁ, তো এইগুলি একটুখানি আমার কাছে আছে পিডিএফ, অবশ্যই তোমাদের কাছে আমি পাঠাবো, আজকে পাঠাচ্ছি আমি। ওকে স্যার। তো এই পিডিএফ গুলি অবশ্যই একটু ভালো করে পড়ো, ঠিক আছে? পিডিএফ গুলি পড়ো, অবশ্যই তোমাদের এই কথাগুলি, যে এই সুন্দর সুন্দর যে কথাগুলি, যে ওরা ধরবে, এগুলো ধরবেই তোমার। তোমার হচ্ছে চ্যাপ্টার, তোমার যে সাবজেক্ট ধরবে, সঙ্গে তোমার এইগুলোও ধরবে, ঠিক আছে? এইগুলির মাধ্যমে তোমার কি বলতো, তোমার ভেতরে কি পারফরমেন্স আছে, সেটাকে তোমাকে জাজমেন্ট করছে ওরা, যে তোমার কি, মানে তুমি শিক্ষক হতে গিয়ে তুমি কি কি পারফরমেন্স তোমার হচ্ছে আছে, তোমার ভেতরে কি কি গুণগত দিকগুলি রয়েছে, এইগুলি তোমার ওইটাকে দেখাচ্ছে। আর তারপরে তোমার হচ্ছে এডুকেশনের যে কোয়ালিফিকেশন তোমার কি আছে, সেটা তুমি অলরেডি পরীক্ষা দিয়ে তো অলরেডি প্রমাণ করেই ফেলেছো, যে তুমি হচ্ছে পরীক্ষায় পাশ করে তুমি ইন্টারভিউ জায়গায় এসেছো। তো এই জন্য সাবজেক্ট থেকে কোশ্চেন ধরবে, কিন্তু বাট তার থেকে এইগুলি কোশ্চেন গুলো দেখবে দেখবে বেশি ধরবে না। যা এক্সপিরিয়েন্স, যা টিএড, তারপরে তোমার বিভিন্ন রকমের ইন্টারভিউ, যে এমএসসি যে মাদ্রাসার ইন্টারভিউতে এইরকম কোশ্চেন গুলো একটু বেশি ধরছিল। তো এই জন্য এই কোশ্চেন গুলো রেডি করে রাখবা। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। প্রত্যেক জনা নেক্সট দিন, মানে নেক্সট যে ক্লাসে একদম সবকিছু রেডি হয়ে রাখবা, ঠিক আছে? আজকে আমি পিডিএফটা দিচ্ছি, আর তোমরা হচ্ছে রেকর্ডিং অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে? ছাড়লাম, হ্যাঁ। গুড নাইট।